পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ। প্রথমে খাতা বের করো, করেছো, দিয়ে লিখতে হবে, ঠিক আছে? যেগুলো লিখে দিচ্ছি সেগুলো খাতায় থাকবে। চ্যাপ্টারটার নাম দেখো পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ আছে, ঠিক আছে? তো প্রথমে দেখতে হবে, আমরা আগে দেখে নেবো যে পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলছে, কোনগুলোকে কাকে কি সংখ্যা বলে। যদি এটা তোমাদের নেই একটু অ্যাডভান্স লেভেলে, তবু একটু লিখে রাখো, ঠিক আছে? পরবর্তীতে মানে সারা জীবন কাজে লাগবে এবং পরের ক্লাসে এগুলো লাগবে। কোনগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলবো, কোনগুলোকে কি বলবো সেটা লিখে রাখতে হবে, ঠিক আছে? কাকে কি ধরা হয় সেটা 9 গিয়ে শিখবে, আপাতত এটা লিখে রাখো। প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা দিয়ে লিখি, হ্যাঁ, শুরু করি। এটা কি লিখিয়ে দিয়েছিলাম কখনো? দেখাইনি, অন্যদের হয়তো লিখিয়েছি। স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলছে ভালো করে দেখো। শুরু হবে 1 দিয়ে, মনে থাকবে? 1-এর পরে 2, 3, 4 চললো, এরকম যত দূর যাওয়া যায় তত দূর, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যার পরে পরেই একটা সংখ্যা আসবে, সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। হলো? স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি শুধুমাত্র 0 যোগ করে, মানে 0 অ্যাড করে দিই, তাহলেই সেটা হয়ে যাবে অখণ্ড সংখ্যা। বুঝা গেল? আজানটা হয়ে যাক। আচ্ছা, তারপর এটা কি হলো? স্বাভাবিক সংখ্যা, এটা অখণ্ড সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার সঙ্গে শুধু 0 যদি অ্যাড করে দিই তাহলে সেটা হয়ে যাবে অখণ্ড সংখ্যা, ঠিক আছে? এই পর্যন্ত। তারপরে চলে এসো পূর্ণ সংখ্যা, যেটা আমাদের এই চ্যাপ্টার নাম। পূর্ণ সংখ্যার মধ্যে কি কি থাকবে? প্রথমত 0 থাকবেই, ঠিক আছে? তারপরে +1ও থাকবে, -1ও থাকবে, যেটাকে আমরা একসঙ্গে +-1 লিখবো। +-2, +2ও থাকবে, -2ও থাকবে। বুঝা গেছে? +-3 এইভাবে চললো আমাদের, ঠিক আছে? তো এই এই জিনিসটাকে আমরা একটু সংখ্যা রেখা স্থাপন করার চেষ্টা করছি। সংখ্যা রেখা করেছি তো নাকি 6-এ? বলো, এগুলোকেও করা যায়। লক্ষ্য করে দেখো, আমরা যদি এখানে মার্কিং করি সবগুলো, এদিকে এটা কি হয় 0, এদিকে কি হবে বলো? +1, +2, +3, +4, +5 এরকম চললো। আর এদিকে কত হবে? -1, -2, -3, -4 এরকম হবে, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে দেখো, পূর্ণ সংখ্যাটা 0, 0 তো থাকবেই, 1 +-1 +-2, তার মানে কি দেখো, 0 পূর্ণ সংখ্যা, 1ও পূর্ণ সংখ্যা, -1ও পূর্ণ সংখ্যা, তাই না? তার মানে চলছে, পুরোটাই পূর্ণ সংখ্যার আমাদের সেট পাবো, ঠিক আছে? +-2 +-3 মানে ভালো করে লক্ষ্য করে দেখো যে এইদিকে এই লাইনে সংখ্যা রেখায় আমাদের যতগুলো নাম্বার থাকবে, ঠিক আছে, পূর্ণ সংখ্যা থাকবে, যতগুলো নাম্বার আছে সবগুলোকে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা বলতে পারবো। একটা জিনিস মাথায় রাখবে, এটা 0 থেকে 1 বা 1 থেকে 2 এর মধ্যে, এর মধ্যবর্তী কিন্তু অসংখ্য সংখ্যা আছে, অগণিত সংখ্যা আছে, সেইগুলো হবে না। আছে না নেই? ধরো 0 থেকে 1 এর মধ্যে কি হাফ আছে, 1-এর 2, 1-এর 4 আছে, 1-এর 8 আছে, আছে তো? এরকম তো শেষ করতে পারা যাবে না, তাই না? তাহলে অগণিত সংখ্যা আছে, তো মানে তোমাদের ভাষায় আনলিমিটেড যদি বলি, তাহলে আনলিমিটেড সংখ্যা আছে। তো আনলিমিটেড সংখ্যাকে ধরা যাবে না, মনে থাকবে, ওটা অন্য ক্যাটাগরিতে আসবে, মূলদ সংখ্যার ক্যাটাগরিতে আসবে। তাহলে এখন আমরা কি বুঝবো? 0, 1, 2, 3, 4 এদিকে আসো, -1, -2, -3, এই বিন্দুগুলো, এই পয়েন্টগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাই সবগুলোকে একত্রিত এটা লিখেছি, ঢুকলো মাথায়? এইটাকে যদি আমরা লাইনে ড্র করতে চাই তাহলে দেখো যে অখণ্ড সংখ্যা, তাহলে কি হবে? 0 হচ্ছে 1, 2, 3, 4, কিন্তু মাইনাসের দিকে নেই, তাই না? তার মানে শুরু কোথায় থেকে হবে? 0 থেকে। 0 থেকে এই সাইড পুরো দাগ টেনেছি, মানে ভেতরকার গুলো বাদ দিয়ে ধরবে, হ্যাঁ বললাম। তাহলে কি হচ্ছে, পুরো এই যে মেন মেন জায়গাগুলো আছে, এই পয়েন্ট গুলো হবে। এখানে যেমন এদিকে হয়েছে,
আবার এইদিকেও মাইনাস নেগেটিভে হয়েছে। বোঝা গেল? তাহলে কি এটা বলা যাবে? দেখো তো, সমস্ত অখণ্ড সংখ্যাই হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। হ্যাঁ যাবে তো, কিসের না। এতটা লাইন ছিল পূর্ণ সংখ্যা, ঠিক আছে প্রথমটা। এটা কিসের লাইন? এইটা না, এই লাইনটা পূর্ণ সংখ্যার লাইন, তো এটাই তো আঁকলাম তাই না, লিখলাম। আর দ্বিতীয়টা কি করলাম, এটা অখণ্ড সংখ্যা। আর আরেকটা কি বাকি আছে? স্বাভাবিক সংখ্যা। জিরো আছে কি এর মধ্যে? নেই। কোথায় থেকে? এক থেকে। তাহলে এক থেকে যদি আমরা এদিকে আঁকি, এগুলো হচ্ছে, তাই তো নাকি? তাহলে এটা আঁকলাম স্বাভাবিক সংখ্যা। তাহলে এবার লক্ষ্য করে দেখো, সমস্ত স্বাভাবিক সংখ্যাই কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে থাকছে, থাকছে না? সমস্ত অখণ্ড সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে থাকছে, ঠিক আছে? তো আলটিমেট পূর্ণ সংখ্যা মানে, এবার একটা যদি ছোট্ট একটা উদাহরণ দিই, ধরো একটা এক্সাম্পল লিখছি আমরা, 2 লিখলাম +2, ঠিক আছে? তাহলে বলো এই যে +2 এই সংখ্যাটা, প্রথমে বলো স্বাভাবিক সংখ্যা হবে, হবে না হবে না? হবে তো। তাহলে এই দুইটা কিন্তু হলো স্বাভাবিক সংখ্যা। এগুলো একটু ভালো করে বুঝবে, ঠিক আছে? সংখ্যার অনেক ঝামেলা আছে, বড় হয়ে যখন পড়বে ম্যাথ নিয়ে যদি কেউ পড়ো, তাহলে দেখবে যে আরো অনেক কিছু বিস্তারিত আছে। 2 কিন্তু স্বাভাবিক সংখ্যা হলো। আবার দেখো 2 কিন্তু অখণ্ড সংখ্যার ভেতরেও আছে, তো 2 কে আমরা কি বলতে পারি? অখণ্ড সংখ্যা, এটাও বলতে পারি। আবার লক্ষ্য করে দেখো 2 কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যেও আছে, তো 2 কে আমরা কি বলতে পারি? পূর্ণ সংখ্যা। এটাই তো আমরা, এটাই জিজ্ঞাসা করছিলাম, যে 2 এর একটার কিন্তু বৈশিষ্ট্য অনেক আছে, ঠিক আছে? আর একটা এক্সাম্পল যদি দিই, ধরো একইভাবে যদি -2 দিই, তাহলে -2 কে আমরা কি স্বাভাবিক সংখ্যা বলতে পারবো? এর মধ্যে আছে? বলতে পারবো না। -2 কি অখণ্ড সংখ্যার মধ্যে আছে? নেই। কিন্তু -2 কোথায় আছে? পূর্ণ সংখ্যা। তাহলে -2 এর ক্যাটাগরিটা কি হবে? শুধুমাত্র পূর্ণ সংখ্যা। মাথায় ঢুকেছে এই পর্যন্ত? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে এরপরে আরো আছে মূলদ সংখ্যা, আছে অমূলদ সংখ্যা। তোমাদের ওটা আপাতত এই চ্যাপ্টারে নেই, তো আমি এইটুকুই লিখে রাখছি, ঠিক আছে? ওখানে যখন আবার চ্যাপ্টার থাকবে আমি এটাও লিখে দেবো, আবার পরে লিখে দেবো। বোঝা গেল? এখান থেকে এটুকু টুকে নাও। এরপর আমরা শিখবো বিনিময় নিয়ম, ঠিক আছে? হেডিং করব কি? বিনিময় নিয়ম। এটা হেডিং হবে, ঠিক আছে? বিনিময় নিয়মে কি, দেখো ভালো করে। ধরো কোন একটা সংখ্যা a প্লাস b, দুটো সংখ্যা আছে, ঠিক আছে? এটা যোগ করে যা হবে b প্লাস a, এটাও যোগ করে তাই হবে। এটা হচ্ছে বক্তব্য। বোঝা গেল? আচ্ছা, বিনিময় নিয়মে আমি এখানে এটাকে 1 নম্বর করে নাম দিলাম, হ্যাঁ? এটা একটা উদাহরণ দিই, চলো। যেমন 2 + 3 কত হয়? 5। আবার 3 + 2 কত হয়? 5। কোনো প্রভাব পড়লো? পড়লো না। তাহলে আমরা এটা এখানে বলতে পারি যে যোগের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা বিনিময় নিয়ম মেনে চলে। বোঝা গেল? এটা কিন্তু কিসের বিনিময় নিয়ম? মাঝে প্লাস আছে মানে যোগের বিনিময় নিয়ম। তাহলে কি লিখবো আমরা? পূর্ণ সংখ্যার যোগফল, বা ঠিক আছে, পূর্ণ সংখ্যার যোগফল বিনিময় নিয়ম মেনে চলে, ঠিক আছে? এই কথাটা মনে থাকবে, এটা মনে থাকবে। পূর্ণ সংখ্যার যোগফল বিনিময় নিয়ম মেনে চলে। ক্লিয়ার? চলো 2, a ইন্টু বি দুটো সংখ্যা, আবার b ইন্টু a দুটো পূর্ণ সংখ্যা। একইভাবে আর একটা উদাহরণ দিই, কত কত লিখবো বলো? 3 × 5 কত হয়? 15। আবার যদি আমরা লিখি 5 × 3 কত হবে? 15। তাহলে এক্ষেত্রে আমরা আরেকটা কি সিদ্ধান্তে আসতে পারি, যে পূর্ণ সংখ্যার গুণ, তাই তো নাকি? আরো উদাহরণ করা যায়, হ্যাঁ? পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে।
বিনিময় নিয়ম মেনে চলে। বিনিময় নিয়মটা মাথায় ঢুকলো, যোগের আর গুণের, ঠিক আছে। বিনিময় নিয়ম মানে কি, আগে পরে শুধু পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে, ব্যাস, এটাকে বলছে বিনিময় নিয়ম। মনে থাকবে, এটা যোগ আছে তাই যোগের বিনিময় নিয়ম, এটা গুণ আছে তাই গুণের বিনিময় নিয়ম, হলো। এবার বাকি থাকলো কি, বিয়োগ এবং ভাগ। ভাগের ক্ষেত্রে লাগে না, ওগুলো ছাড়ো, শুধু বাকি থাকে একটা বিয়োগ। তো বিয়োগ যদি করতে চাই আমরা 3, ধরো a মাইনাস বি সমান বি মাইনাস এ, এটা হচ্ছে কিনা দেখতে হবে আমাদের। হবে তো অনেকগুলো হতে পারে, কিন্তু একটা যদি না হয় তাহলে বলবো যে হ্যাঁ হবে না সবগুলো, ঠিক আছে। যেমন উদাহরণ দিই, ধরো কত লিখবো বলো, 5 - 2 লিখলাম, কত হবে 3। তাহলে এখানে কত লিখতে হবে এবার, 2 - 5, তাহলে কত হয়ে যাবে মাইনাস। এটা কি একই হলো? তো এই 3 আর -3 কিন্তু আলাদা হয়ে গেল। এটা যোগের বিনিময়, এই বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না, মনে থাকবে। ওটা কি লাইনটা লিখতে হবে না, লিখছি না, এটা জাস্ট ক্রস দেওয়া আছে, মানে বুঝে নাও যে বিনিময় নিয়মটা যোগের ক্ষেত্রে হয়, গুণের ক্ষেত্রে হয়, কিন্তু বিয়োগের ক্ষেত্রে ওটা হবে না, মনে থাকবে এইটুকু। এটা বিনিময় নিয়মটা করে না। দেখো এবার হেডিং করো সংযোগ নিয়ম। হ্যাঁ, বিনিময়টা হলো, ঠিক আছে। হেডিং করো সংযোগ নিয়ম, হলো। ঠিক আগের বারের মতো সংযোগ নিয়ম কি বলছে দেখো, এখানে ধরো এ বি সি তিনটে যোগের সংযোগ নিয়ম। প্রথমে হ্যাঁ, তিনটে সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, যোগ করলাম। প্রথমে আমরা এই দুটো যোগ করলাম, দিয়ে পরে সি যোগ করছি। এটা করলে যা হবে, বলতে চাইছে আমরা যদি পরের দুটো আগে যোগ করি দিয়ে প্রথমটা যোগ করি তাও তাই হবে, বোঝা গেল। শুধু ব্র্যাকেটটা এদিক ওদিক করলাম, এটাকে কি বলছে, সংযোগ নিয়ম, ঠিক আছে। উদাহরণ আমরা জানি, উদাহরণ, ঠিক আছে। ধরো এ এর মান 2, বি এর মান 3 বসালাম, সি এর মান 5 বসালাম। তাহলে এটা কত হবে বলো, 3 আর 2 যোগ করলে আগে কত হবে, 5 + 5, তার মানে কত হবে আলটিমেট 10। এবার ওই রকম করো, 2 + 3 + 5, তার মানে আগে কোনটা যোগ করব, 3 আর 5, তাহলে 2 প্লাস যোগ করলে 8, তাই না। তাহলে 8 আর 2 যোগ করলে 10। তাহলে দেখো এটাও যা হলো এটাও তাই হলো। তাহলে কি বলবো, যে হ্যাঁ যোগের সংযোগ নিয়ম, মানে এটাকে বলবো যোগের সংযোগ নিয়ম এক কথা, ঠিক আছে। অর্থাৎ পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। লেখা যাবে তো নাকি আগের বারের মতো, পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে, বোঝা গেল। এবার সেকেন্ড পয়েন্ট কি হবে, গুণ, তাই না। যদি একই জিনিস এ ইন্টু বি ইন্টু সি থাকে, তাহলে এ বি আগে গুণ করে সি এর সঙ্গে গুণ করলে যা হবে, বি এবং সি আগে গুণ করে এর সঙ্গে গুণ করলেও তাই হবে। উদাহরণ, এই সংখ্যা দিয়ে উদাহরণ দিয়ে দিই, বুঝলে। সেখানে কত হবে বলো, 2 × 3, ওটা আগে গুণ হবে ইন্টু 5, তার মানে 3 × 2 = 6 ইন্টু 5, তার মানে 5 × 6 = 30। 2 × 3 × 5, আগে 3 আর 5 গুণ হবে, তার মানে 2 × 3 = 5 = 15, তার মানে এটাও হবে 30। এই দুটো যেহেতু এক হয়ে গেল, তাহলে আমরা এখানেও বলতে পারি অতএব পূর্ণ সংখ্যার গুণ কি হবে, সংযোগ নিয়ম মেনে চলে। ঠিক আছে, এটা এই দুটোই, হ্যাঁ বিয়োগ দরকার নেই, ওটা আসবে না, শুধু এই দুটোই সংযোগ নিয়মের যোগটা, সংযোগ নিয়মের গুণটা। দুটো করে রাখো। ঠিক আছে।
তাহলে এখানে কি বললাম, সংযোগ নিয়মের কিন্তু বিয়োগটাও মেনে চলে না, ঠিক আছে, ওটা লেখার দরকার নেই, যেটা লেখা আছে সেটাই মেনে চলে, যেটা নেই সেটা মেনে চলে না, নিয়ম মনে থাকবে এটুকু। চলো তারপরে হেডিং করো বিচ্ছেদ নিয়ম। এরপরে হেডিং করতে বললাম বিচ্ছেদ নিয়ম, ঠিক আছে। বিচ্ছেদ নিয়ম একটাই, হ্যাঁ। সংযোগ নিয়ম আর বিনিময় নিয়ম যখন করলাম তখন দেখো ওখানে যখন করেছি তখন যোগের তো যোগের করেছি, গুণের তো গুণের করেছি, তাই না? তো বিচ্ছেদ নিয়মে গুণ আর যোগ দুটো মিলেমিশে থাকবে একসঙ্গে। যেমন ধরো এ ইন্টু বি প্লাস সি আছে এরকম, তাহলে বিচ্ছেদ মানে নিশ্চয় আলাদা হয়ে যাবে। এ দিয়ে প্রথমে বি কে গুণ করব অর্থাৎ এ বি, প্লাস এ দিয়ে প্রথমে সি কে গুণ করব অর্থাৎ এ সি। বোঝা গেল? ব্র্যাকেট তুলে এটাকে গুণ করে দিলাম, এইটাকে বলছে বিচ্ছেদ নিয়ম। যেমন একটা উদাহরণ, একই উদাহরণ দিই, 2 গুণিত 3 প্লাস 5। চলো এটা কত হবে হিসাব করে দেখি। যদি আমরা এইভাবে করতে চাই তাহলে কি হবে, এটা 2 গুণিত 5 আর 3 8, তার মানে 8 দুগুণে 16। এইভাবে যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে, 2 দিয়ে প্রথমে 3 কে গুণ হবে নিশ্চয়ই, 3 দুগুণে 6, তারপরে 2 দিয়ে 10 কে গুণ হবে, 5 দুগুণে 10, যোগ করে কথা হলো 16। তাহলে বলতে পারি যে হ্যাঁ আমাদের যে বিচ্ছেদ নিয়ম আছে সেই বিচ্ছেদ নিয়মটা ঠিক আছে, অসুবিধা নাই। বুঝতে পারা গেল? বিচ্ছেদ নিয়মে শুধু এইটুকু মনে রাখলে হবে, আর দরকার নেই। ঠিক আছে, করো। এ পর্যন্ত হলো তো নাকি? এখানে আরেকটা ছোট্ট করে একটা পয়েন্ট করে নাও, জাস্ট একটা পয়েন্ট করে নাও ভাগের ক্ষেত্রে, ঠিক আছে, যে এ বিভক্ত বি, কিছু লেখার দরকার নেই, এটা নিয়ম টিয়ম বিচ্ছেদের মধ্যে পড়ছে। এ বিভক্ত বি আর বি বিভক্ত এ, ঠিক আছে, এই দুটো সমান হয় না, জাস্ট এটা পয়েন্টে মনে রাখতে হবে। উদাহরণ যদি দিই, যেমন ধরো 8 বিভক্ত 2, এটা কত হবে 4। তাহলে 2 বিভক্ত 8 যদি করতে চাই আমরা তাহলে কত হবে, এটা 1/4। ঠিক আছে, তাহলে এটা সমান হলো না, তাহলে এটা হবে না। ঠিক আছে, শুধু এইটুকু করে রাখো। চলো এবার আচ্ছা, যেগুলো লিখে দিলাম সেগুলো খাতায় ভালোভাবে রাখতে হবে। দিয়ে এবার শুরু হবে, কষে দেখি কত, 4। যত নিজে করি আছে এখানে সবগুলো নিজে করতে হবে, ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে সবগুলো। হ্যাঁ, কষে দেখি 4-এর মধ্যে ঢুকি আমরা। প্রথমে দেখো প্রথমে গুণ করতে পারবে না, প্রথমগুলো বলো তো, দেখো দেখি গুণ করতে পারবে কি। হ্যাঁ, প্রথমটা কষে দেখি 4-এর একের একেরটা কি আছে বলো, দেখি পারছি কিনা। এমনি করবা নর্মাল গুণ, হ্যাঁ, -4 এই -10 ইন্টু 4 দিয়ে বলছে কত হবে, বলো কত হবে, তোমরাই বলো। 2-এরটা কি আছে -15 দিয়ে বলছে এখানে কত বসাতে হবে, তাই তো, তাহলে গুণফল হবে -90। হয়েছে? আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিই, যদিও বলেছিলাম আগে, ঠিক আছে, তবুও বলছি। আমরা যখন এরকম গুণ করব তখন আগে কিন্তু চিহ্নর গুণ হবে। কিসের গুণ হবে? চিহ্নর গুণ হবে। চিহ্নর গুণের ক্ষেত্রে বলো দুটো নিয়ম ছিল। প্রথমে হবে যোগের ক্ষেত্রে, ঠিক আছে, দুটো যদি মানে যোগ করার ক্ষেত্রে এক কথায় বলছি, দুটো চিহ্ন যদি যোগ থাকে প্লাস থাকে তাহলে চিহ্ন কি হবে, দুটো চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে কি হবে, মাইনাস। কি তাই হয় কোনোদিন, বলো আমাকে বলো। 2 -2 দুটো আছে, কত হবে এটা, -4 হবে না, চিহ্ন কি হলো, মাইনাস হলো। যোগের ক্ষেত্রে এটা দেখে নাও, দেখে নাও উল্টো পাল্টা হয়ে যায়, ভালো করে দেখো। এটা কার ক্ষেত্রে করছে, এটা যোগের ক্ষেত্রে, মানে দুটো সংখ্যা সবসময় কি করতে হবে,
যোগ করতে হবে, বোঝা গেল? যোগ করার ক্ষেত্রে যদি দুটো প্লাস চিহ্ন হয় তাহলে চিহ্ন কি হবে? প্লাস। যদি দুটো মাইনাস থাকে চিহ্ন তাহলে কি হবে? মাইনাস। আর সংখ্যা দুটো কি করতে হবে? যোগ করতে হবে সংখ্যা দুটো। আর যদি একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে তাহলে কোনটা হবে? না, যেটা বড় সেটা হবে, হলো? আর যেটা বড়, মানে সেটা বলতে যেটা বড় সেটার চিহ্ন হবে, যেটা বড় সেটার চিহ্ন হবে, বোঝা গেল? এবং বড় সংখ্যাটা থেকে ছোটটা, বড়টা থেকে ছোটটা বিয়োগ, বোঝা গেল? মনে থাকবে এটুকু। এটা যদি একটা উদাহরণ দিই তাহলে কেমন হবে বলো তো? ধরো -3 আছে, না -3 না, -8 আছে, +3 আছে, ঠিক আছে? তাহলে কি হবে এটা বলো তো? কে বড়? তার চিহ্ন কি আছে? মাইনাস। তাহলে কি বলেছি? যেটা বড় সেটা চিহ্ন হবে, তাহলে এখানে কি হবে? মাইনাস। আর কি বলেছি? বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাহলে 8 থেকে 3 বাদ দিয়ে দাও, কত হবে? 5। তাহলে এটার অ্যান্সার হবে -5। ঢুকলো মাথায়? আর দুটো হয়ে গেল। আর যদি প্রথমে মাইনাস পরে প্লাস থাকে তাও কি হবে? এটা সেম হবে, ঠিক আছে? এটাকে একটু ঘরে রাখলাম উদাহরণ, যেহেতু সেম জিনিস হবে। এটা 11 না, হ্যাঁ, এটা ডট ডট। হ্যাঁ অবশ্যই তুলতে, বুঝতে পারা গেল এইটুকু? আচ্ছা, এইটুকু এটা তুলে নাও, তারপরে গুণের ক্ষেত্রে বলছি। চলো তারপরে, এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। এক্সট্রা ইনফরমেশন গুলো এই খাতার ডান দিকে লিখে যেতে হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে মেন, চলবে। এগুলো খাতার ডান দিকে লিখতে হয়, তাহলে কি হবে? নোট বানানোর নিয়মটা হচ্ছে এটা, এরকম যখন হবে তো খাতায় লিখতে লিখতে যাচ্ছ, হয়তো এক্সট্রা ইনফরমেশন দিলাম, তখন এখানে একটা দাগ দিয়ে দিলে ছোট্ট করে এদিকে লিখতে লিখতে যাচ্ছ, ঠিক আছে? এখন থেকে অভ্যাস করো, পরবর্তীতে কাজে লাগবে। তো এটা যোগের ক্ষেত্রে হলো, চিহ্নর গল্প বলছি কিন্তু, হ্যাঁ। এবার কার ক্ষেত্রে করব? গুণের। হ্যাঁ, এবার বলবে স্যার বিয়োগের ক্ষেত্রে ওই যোগ বিয়োগ তো একসঙ্গে থাকে, তাই না? যদি আমরা গুণের ক্ষেত্রে করতে চাই তাহলে কি হবে বলো তো? বোঝা যাচ্ছে গুণটা? এটা গুণের ক্ষেত্রে হলো, চিহ্ন যদি দুটো প্লাস থাকে, দুটো প্লাস সংখ্যা দিয়ে গুণ করি তাহলে চিহ্ন হবে প্লাস। যদি দুটো সংখ্যা মাইনাস থাকে এরকম গুণ করি তাহলে চিহ্ন হবে প্লাস। ওকে? যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে চিহ্ন হবে মাইনাস। যদি প্রথমে মাইনাস পরে প্লাস থাকে তাও চিহ্ন হবে মাইনাস। এখানে মাইনাসের পাল্লা ভারী, মনে থাকবে এইটুকু। আগেরটা যোগের ক্ষেত্রে দেখবে এই জায়গাটা চিহ্ন কিন্তু মাইনাসই ছিল, কিন্তু যখনই গুণ করব দুটো সংখ্যার মধ্যে তখনই এটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা সংখ্যার আমি একটা করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে আরো ভালো হবে। 2, চলো এখানে গুণ করো, 2 + 3 কত হবে? 6 হবে, প্লাস, কোনো ব্যাপার নাই। এটা যদি একটা উদাহরণ দিই তাহলে কি হবে? এটা চলো এটাই করি, -2 ইন্টু -3, তাহলে চিহ্ন কি হবে? মাইনাস দুটো আছে, তার মানে চিহ্ন হয়ে যাবে প্লাস, তাই তো? প্লাস লিখলে হবে, না লিখলে হবে 6। এটা যদি একটা উদাহরণ দিই, এই দুটোর একসঙ্গে উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? একই ব্যাপার। প্রথমে ধরো 2 আছে প্লাস, পরে আছে -3, তাহলে কি কত হবে? একটা প্লাস একটা মাইনাস, চিহ্ন হবে কি? -6। এদিকে দেখো, আগে দেখে নাও, প্রথমে মাইনাস পরে প্লাস, মানে প্রথমে ধরো -2 আছে, তারপরে 3 আছে, তাও কি হবে? চিহ্ন মাইনাস, আর সংখ্যা দুটো গুণ। বোঝা গেল? এইভাবে এর পাশাপাশি একটা করে এক্সাম্পল এটা গুণের ক্ষেত্রে টুকে নাও, দিয়ে এখানে আসবো আমরা। হলো? যোগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে এটা কিন্তু আমি ধরবো মাঝে মাঝেই, ভুল হয় না, চিহ্ন গন্ডগোল হয় না যেন, হ্যাঁ। চলো এখানে আসো, এই চ্যাপ্টার ক্ষেত্রে এটা কিন্তু গুণের ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে, হ্যাঁ। এটা মুছে দেবো, মুছে দিলাম, মুছে দিয়ে জিজ্ঞাসা করি। আচ্ছা, এবারে অঙ্কতে আসো, বলো চিহ্ন কি আছে? এটা মাইনাস, এটা কিছু নেই মানে প্লাস, তাই তো? তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে চিহ্ন কি হবে? মাইনাস। এখনই লিখে দিলাম। আর সংখ্যা দুটো কি হবে গুণ? 4 × 10 = 40। ঢুকলো? এইটা, এটা বলো। এখানে দেখো দেখো এই জায়গাটা কত বসাবো সেটা ভাবতে হবে। এখানে তো মাইনাস আছে, তাহলে চিহ্ন কিন্তু এখানে মাইনাস আছে অলরেডি, তাহলে এখানে নিশ্চয় মাইনাস হবে না। মাইনাস দিলে গুণ করে কি হয়ে যেত? প্লাস হয়ে যেত, চিহ্ন হবে প্লাস।
আর সংখ্যা কত হবে সেটা বোঝার জন্য এটা দিয়ে এটাকে ভাগ করে দিলেই হয়ে যায়। 15 দিয়ে যদি একে ভাগ করে তাহলে কত হবে 6, মানে কত বসাতে হবে +6। বোঝা গেছে? এখানে বোধহয় বক্স ছিল নাকি, যা ছিল তাই। হ্যাঁ বাকিগুলো হোমওয়ার্ক, যদি ওখানে এটা করে নাও এই দুটো, আর যদি মনে হয় যে একটা করতে হবে তাহলে বলো, আমি করে দিয়েছি, নাহলে সবগুলো পারা যাবে, অসুবিধা নেই। একের বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, করে নিয়েছো, যদি অসুবিধা হয় পরের দিন করে দেবো, পরের ক্লাস। বড় 2 এর অঙ্কটা দেখো, ওটা কিন্তু করে দেওয়া আছে, একটু ভালো করে দেখবা, পুরোটাই করে দেওয়া আছে, জাস্ট একবার করে নিবা, ঠিক আছে খাতায়। 3-এর 2খানা অঙ্ক আছে, 4-এরটা 5-এরটা, আর এই দুটো একটু স্কিপ করে আমি 6-এরটাই যাচ্ছি। হ্যাঁ দেখো দেখি নিচে ফাঁকা ঘরগুলি পূরণ করি, 6-এর গুলো পারবে? দেখো দেখি পারা যাবে কি। সেম সেম সেম, একের গুলো যা করলাম এটাই, শুধু 3টে সংখ্যা আছে তাই পারা যাবে না। করে নিয়ে এসো, যদি না হয় তাহলে আমি করে দেবো, ঠিক আছে। আমরা আবার এতে ফিরে আসি, 3-এর অঙ্কে ফিরে আসি। 3-এর 2খানা অঙ্ক আছে, দেখো দেখি 3-এর 2খানা অঙ্ক পারা যাবে কি। 3-এর 1-এরটা, রেহানা কি বলছে, রেহানা হ্যাঁ রেহানা সায়ন, তাই না, নাকি দুজনে পরীক্ষা দিয়েছে। প্রত্যেক পরীক্ষায় মোট ছিল প্রশ্ন কটা, 12টি। বোঝো একটু, দিয়ে বলছে রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে, ঠিক আছে। টোটাল কোশ্চেন কটা, 12টা। রেহানা বলে যে মেয়েটা, সে কটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, 8টা। তাহলে ভুল দিয়েছে কটি, 4টি। দিয়ে বলছে, দিয়ে ও পেয়েছে 36, ওকে। কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে, তার মানে 8টা কোশ্চেন ঠিক হয়েছে, মানে একটা কোশ্চেন 6 পেয়েছে, তাহলে টোটালে কত হবে, 6×8 = 48, কিন্তু পেয়েছো কত 36। তার মানে নিশ্চয়ই 4টা কোশ্চেন যেখানে ভুল হয়েছে ওখানে কিন্তু নম্বর কাটা গেছে। যে কি বলছে, রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর কেটেছে সেটা আমাদেরকে বের করতে হবে। বুঝতে পারা গেল? এটা আমরা কি করে করব, দেখো প্রথমে যে যত পেয়েছি সেটা আমরা লিখে নেব। প্রথমে লেখো, বলছি একটু লেখো দেখি। রেহানা মোট নম্বর পেয়েছে 36, রেহানা মোট নম্বর পেয়েছে 36। 3-এর 1, কি বললাম, রেহানা মোট নম্বর পেয়েছে 36 পেয়েছে ও মোট। সঠিক উত্তর কটি দিয়েছে, 8টি প্রশ্নের, তাই না, 8টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তাহলে ওর প্রাপ্ত নম্বর কত হলো, এখন এটার ক্ষেত্রে, ঠিক আছে না, সঠিক উত্তর দেওয়ার জন্য না, 8টি সঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর, ও 8টি সঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর কত হবে, 6×8, তাই না, তার মানে 48। তাহলে ও পেয়ে গেল 48, ঠিক আছে, মানে পাওয়া উচিত ছিল 48। তাহলে এবার বলো ভুল উত্তরের জন্য ওর কত নাম্বার কেটেছে, একদম ভুল উত্তরের জন্য নম্বর কমেছে, তাই না, না কেটেছে না, কমেছে। ওর পাওয়া কথা ছিল 48, কিন্তু ও পেয়েছে কত, পেয়েছে বলো 36। টোটাল কত কমেছে বলো, 8×6 = 14, 14 তো হচ্ছে নাকি গো, না সরি, 8×4 = 12, 6 না, 8×4 = 12। ওর ভুল উত্তর দিয়েছে, 4টা কোশ্চেনের ভুল উত্তর দিয়েছে, তার জন্য নম্বর কমে গেছে কত, 12, ঠিক আছে। তাহলে এবার বলো
যে অতএব ওর একটি ভুল উত্তরের জন্য, একটি ভুল উত্তরের জন্য, হ্যাঁ, নম্বর কমেছে। তাহলে মোট 4টা কোশ্চেন, 12 নম্বর কমেছে। তাহলে কি করতে হবে? এটাকে ভাগ করতে হবে, তাই না? কাটলে কত হবে? 3। তার মানে 3 নম্বর কমেছে 3। তাহলে একটি ভুল উত্তরের জন্য 3 কমেছে, 4টি ভুল উত্তরের জন্য 12 কমেছে। অ্যান্সার তো এটাই চেয়েছিল, ঠিক আছে? প্রতিটি ভুল উত্তরের জন্য কি হয়েছে? 3 করে কমেছে। কিন্তু প্রশ্নে কি চেয়েছে বলতো? ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে। তাহলে দেওয়া কত নম্বর হবে বলতো? 3 কমেছে, তার মানে কত দিয়েছে? -3 দিয়েছে। 3 তো কমেছে, তাই না? তাহলে দিয়েছে কত? -3 দিয়েছে, তবেই তো কমেছে, না তো কমতো না, তাই না? তাই প্রশ্ন যেহেতু বলেছে কত নম্বর দেওয়া হয়েছে, তাহলে অ্যান্সারটা লিখবো অতএব প্রতিটি ভুল উত্তরের জন্য, প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে তাই লেখা আছে। তাহলে ভুল উত্তরের জন্য -3 নম্বর দেওয়া হয়েছে, ঠিক আছে? আর যদি বলতো কত নম্বর কমেছে, তাহলে কি ওটাই অ্যান্সার হয়ে যেত, 3 নম্বর কমেছে সেটা হতো, ঠিক আছে? হলো, এটা হলো, এটা মুছে দিলাম, হ্যাঁ। এবার 3-এর 2 একসঙ্গে হয়ে যাবে অ্যান্সারটা। আমরা কিন্তু পেয়ে গেলাম 3-এর 2-এরটা, ঠিক আছে? বলছে সায়ন যে ছেলেটা, সেই ছেলেটা কিন্তু 6টা কোশ্চেন সঠিক দিয়েছে উত্তর, আর 6টা ভুল দিয়ে বলছে কত পেয়েছে। তাহলে বলো, তাহলে সায়ন উত্তর দিয়েছে একটি কোশ্চেনের জন্য, মানে একটি সঠিক উত্তরের জন্য কত পেয়েছে? একটি সঠিক উত্তরের জন্য পেয়েছে কত? 6 নম্বর। তাহলে বলো 6টি সঠিক উত্তরের জন্য কত পাবে? 6 × 6, তার মানে 36 নম্বর। বোঝা গেল? তাহলে এবং একটি ভুল উত্তরের জন্য, একটি ভুল উত্তরের জন্য কত পেয়েছে বলো তো? এক্ষুনি করলাম, ভুল উত্তরের জন্য পেয়েছে -3 নম্বর। তাহলে 6টি ভুল উত্তর দিয়েছে, 6টি ভুল উত্তরের জন্য কত পেয়েছে? -3 × 6, তার মানে -18 নম্বর। বোঝা গেল? টোটাল কত নম্বর হবে? অতএব সায়ন মোট নম্বর পেয়েছে, অতএব সায়ন মোট নম্বর পেয়েছে। সায়নের টোটাল কত পাওয়ার কথা ছিল? 36, কিন্তু ভুল দিয়ে দিয়েছে 18, কমে গেছে। তাহলে টোটাল দাঁড়ালো কত? 18। তাহলে সায়ন মোট নম্বর পেয়েছে 18। বোঝা গেল? 2-এরটা এইটুকুই, হ্যাঁ, হয়ে যাবে, করো। চারের অঙ্ক কি বলছে? হ্যাঁ, 4 করাবো না? না আর করাবো না তাই বলছি? ও এই দুটো 4-5 দিয়ে তো ওগুলো তো হোমওয়ার্ক নিয়ে নিলে, তাই না? শেষ হবে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আজকে, এগিয়ে নিচ্ছি। তারপর তারপরে ওইদিকে যখন সায়েন্স শুরু হবে তখন একবারে হবেই। চলো, চারটা বলছে কি দেখো, 4-5 একটু ভালো করে করতে হবে অঙ্কটা, হ্যাঁ, মন দিয়ে। বলছে কোনো জায়গায় তাপমাত্রা 12°C, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? বোঝো, তাপমাত্রা ছিল কত? 12 ডিগ্রি, কমতে 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 -4-এ গেছে, তার মানে নিশ্চয়ই দেখছি 12 থেকে কমতে কমতে প্রথমে কততে আসবে? 0, 0 থেকে আরো কমে যাবে, ঠিক আছে? ওইটা আমরা করব। লেখো, লেখো প্রথমে জায়গাটির তাপমাত্রা ছিল 12°C, প্রথমে
জায়গাটির তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তারপরে কি বলছে 8 ঘন্টা পর, তাই না? 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা কত বলেছে হয়? -4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বলো যে 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে, কত কমেছে? হ্যাঁ, তার একদম ঠিকই বলেছে। তাহলে কি হবে, 12 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সেখান থেকে কমেছে, কমে কত হয়েছে অলরেডি? -4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি হবে, আমরা এক্ষুনি কি শিখলাম? তাহলে 12 ডিগ্রি সি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না? যে তার মানে কত হলো টোটালে? 16 ডিগ্রি সেন্টিগ্রেড। ঢুকলো মাথায়? 12 থেকে কমে কততে আসবে? প্রথমে 0-তে, মানে 12 ঘর কমলো, আবার 4 ঘর কমেছে, টোটালে কত কমবে? 16 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এবার শুধু প্রতি ঘন্টায় করে দিতে হবে, অতএব প্রতি ঘন্টায়, তাই তো বলেছে নাকি, কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? অতএব, হ্যাঁ একদম, অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে। 8 ঘন্টা টোটাল, তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করে দিতে হবে, তার মানে কাটলে কত হবে? 2। তার মানে প্রতি 1 ঘন্টা করে সময় গিয়েছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমে গেছে। বোঝা গেল? এটা এটা একটু ভালো করে দেখবে, হ্যাঁ, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। পড়াশোনা কি? পড়াশোনা ইনফরমেশন, তোমাকে ইনফরমেশন জানতে হবে, ওটা বই লেখা আছে তাই। আমি তোমাকে মুখে কোনো কথা বললাম, তুমি সেটা না শুনে বই লেখা আছে ওটা পড়ছো, এটাই পড়া, আর কিছু না। পড়া মানে কি, ইনফরমেশন তুমি জানছো, তাই না? এই যে এইগুলো, ওটা আছে একজন পরীক্ষা প্রথম করেছিল, নামটা আমি ভুলে গেলাম, পরীক্ষা সিস্টেমটা বানিয়েছিল প্রথম। আগে যখন বলছি, দাঁড়াও এই অঙ্কটাই চাই। হচ্ছে, এটা হয়েছে, ক্যামেরার সামনে গিয়ে বলতে হবে, বুঝলে? তোমার পরীক্ষা তুলেছিল, ওনার নাম ভুলে গেলাম আমি, মনে নেই। আগে কি হতো বলতো, আমাদের যে ঋষি মুনিরা ছিলেন, বৈদিক যুগে যে ঋষি মুনিরা ছিল না, তখন কি হতো, স্টুডেন্ট ওনাদের কাছে যেতেন, থাকতেন, পড়তেন, পড়াশোনা করতেন, পড়াশোনা করার পরে ওই ঋষি মুনিরা যদি মনে করতেন যে হ্যাঁ ঠিক আছে, এ পড়াশোনা করে কমপ্লিট হয়ে গেছে, এবার এ চলতে পারবে, ঠিক আছে, তখন তাকে ছেড়ে দেওয়া হতো, ঠিক আছে। ওটা মনে করতো। যেমন ধরো এখন যদি কারো কাছে কোনো কাজ শিখতে চাই, ধরো কেউ একজন হাতের কাজ ওয়েল্ডিং শিখবে, কথার কথা বলছি, তাহলে ওয়েল্ডিং শিখবে, কোনো একজন গেল ওয়েল্ডিং শেখার জন্য, ও কাজ করবে। এবার যখন মেন যে মিস্ত্রি বা যে ওয়েল্ডিং শেখাই মাস্টার, সে যতক্ষণ না পর্যন্ত বলবে যে হ্যাঁ তোমার হয়ে গেছে, তুমি এবার আলাদা একটা নিজের দোকান খুলতে পারো, তখন গিয়ে সে খুলবে, ঠিক আছে, সে বুঝতে পারবে যে হয়েছে কিনা। কিন্তু এই সিস্টেমটা আগে ছিল, তখন ঋষিমুনিরা বলতেন ঠিক আছে, এই স্টুডেন্টটা যতক্ষণ না পর্যন্ত শিখতে পারবে ততক্ষণ শিখবে, কোনো টাইম গ্যাপ ছিল না, যে না ঠিক আছে তোমাদের যেমন কি 1 বছরের প্রত্যেক বছরে সেশন, তোমাদেরকে বছরে শেষ করতে হবে সিলেবাস, শেষ করে এখানে পড়ে শিখলে শিখলে, না শিখলে পরীক্ষা দিয়ে পাস করে পরেরটাই। কিন্তু ওখানে তা ছিল না, শেখা হবে তারপরে কাজ যাবে, ওটাই ভালো ছিল। কিন্তু পরীক্ষা দিয়ে জাতামাতা করে পাস করে বন্ধু বান্ধবীর দেখা দেখি করে ব্যাস পেয়ে গেলাম নম্বর, তাই তো। চলো পাঁচেরটা, পাঁচেরটা বলছে একটি খনিতে একটি লিফট, ঠিক আছে, একটি খনিতে একটি লিফট 24 মিটার 8 মিনিটে 24 মিটার নিচে যায়, মানে কোনো খনি আছে ধরো কয়লা বা কিছুর খনি, লিফট যাবে 24 মিনিট, মানে 8 মিনিট সময় 24 মিটার নিচে যাচ্ছে। লিফটটি যদি সমবেগে চলে তবে লিফটটি 6 মিনিটে কত মিটার নিচে থাকবে, মানে ছয় মিনিটে কত মিটার নিচে থাকবে, এটা হচ্ছে প্রশ্ন। তারপরে বলছে ওই লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে যাবে। দুখানা কোশ্চেন আছে, তাহলে প্রথমে আমরা প্রথমটা দেখি। প্রথমে লেখো লিফটটি 8 মিনিটে যায় 24 মিটার, 1 মিনিটে কতটুকু যায় সেটা বের করবো। প্রথমে কি লিখতে বল, ওই কি, হ্যাঁ ওরকমই ধরে নাও,
কি বললাম প্রথমে লিখতে বললাম লিফটটি 8 মিনিটে যায় নাকি না নামে, 8 মিনিটে নামে কত মিটার? 24 মিটার। তাহলে অতএব লিফটটি 1 মিনিটে নামে, তাই না? কত হবে বলো? 24/8 কাটলে হবে 3, তাহলে হবে 3 মিটার। হলো এই পর্যন্ত। তাহলে লিফটটি কত কত মিনিটে প্রথমে গেছে? 6 মিনিটে। তাহলে অতএব লিফটটি 6 মিনিটে নামে। বলো 3 × 6 মানে 18 মিটার। প্রথমটা হয়ে গেল, কমপ্লিট। দ্বিতীয় কোশ্চেন কি বলছে? এখানে একটু গুগলি টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে? 70 মিনিটে কতটুকু নিচে থাকবে তাই বলেছে, তাই না? তাহলে বলো এখন লিফটটি 70 মিনিটে নামে, ঠিক আছে? 70 মিনিটে কতটুকু নামবে? 1 মিনিটে 3, তাহলে 70 মিনিটে 3 × 7 = 21, 210 মিটার, তাই তো? হলো। এবার বোঝো 70 মিনিটে লিফটটি 210 মিটার নিচে নামবে, অ্যান্সার কিন্তু 210 হবে না। কেন হবে না? কোশ্চেনটা দেখো, ভূমি মানে মাটির 10 মিটার উপর থেকে নামছে, তাহলে 10 মিটারটা কি হবে? 10টা বাদ দিতে হবে, হ্যাঁ মানে 200। তাহলে অতএব কি লিখবো? লিফটটি ভূমির নিচে থাকবে, তাই তো? অতএব লিফটটি ভূমির নিচে থাকবে কত মিটার? 210 - 10, তাই না? 10টা কেন বাদ হলো বুঝতে পারছো তো? আর এখানে যদি বলতো ভূমির 100 মিটার উপর থেকে নামছে, তাহলে কত বাদ হতো? 100 বিয়োগ হতো, তাহলে এটা হবে 200 মিটার। পরীক্ষায় কোশ্চেন এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? স্টার দিয়ে রাখো একটা। পরীক্ষা পড়বে একবারে জোশে জোশে 210 করে দিয়ে চলে এসো না, ঠিক আছে? দেখবে পরীক্ষা চেঞ্জ করে দিতে পারে, যদি বললে এখান থেকে চলো 60 মিটার উপর থেকে নামছে, তাহলে 60 বিয়োগ হতো। মনে থাকবে? করো। তাহলে বাকি যে কটা থাকলো সেটা যে হোমওয়ার্ক, তাই তো? তাহলে 1-এর গুলো হোমওয়ার্ক হলো, 6-এর গুলো হলো, 2-এরটা ওটা করে নেবা, করে দেওয়াই আছে। 1-এর 2টা করবে, 6-এর গুলো, আর ওদিকে চলে এসে একদম কোনটা বলো তো? 9-এর গুলো। পারবে ভাগ করতে? হয়ে যাবে, অসুবিধা নেই। শুধু প্লাস মাইনাসটা একটু দেখতে হবে। একটা করে দেবো কি 9-এর আমি টুক করে, একটা দুটো, তাহলে আইডিয়া পেয়ে যাবে। দেখে নাও দেখে নাও। 9-এর, চলো 9-এর প্রথমটাই করি, চলো বলছি। আমারই হবে। ম্যাম কালকে থাকবে না, ম্যাম ছুটিতে আছে, কাল ছুটি নেবে বলেছে, আমি নিয়ে নেব। চলো আচ্ছা, প্রথমটা কত আছে বলো তো? -125 ভাগ আছে, তাই না? 5। এটা মানে কি বলো তো? ভাগ মানে বাই না? বাই বলো, বাই তো? একটা মাইনাস আছে, চিহ্ন যখন একটা থাকবে তখন কোনো ঝামেলা করবে না। 5 দিয়ে 125 কেটে দাও, কত হবে? কত হবে? 25, তার মানে হলো -25। মাইনাসকে নাড়বই না, হয়ে গেছে। বুঝতে পারোনি এমন একটা উদাহরণ দিয়ে দিই, মানে যেটা গন্ডগোল হতে পারে। চলো 6টা দেখো তো, এখানে আছে 100 বিভক্ত -5, তাহলে এটাকেও এটা লেখা যাবে তো? সেম জিনিস, যখন কি বললাম, যখন একটাই চিহ্ন থাকবে তখন কোনো মাথা ব্যথা করবে না, মাইনাস করি। কিন্তু মাথা ব্যথা কোন জায়গাটা করব? ওই ধরে নাও 8-এরটা, চলো 7-8 একই রকম, ঠিক আছে? 8-এরটা কত আছে? -150 বিভক্ত -5, তাহলে এটাকে ওইভাবে লিখবো। এবার তাকাও, যখন সেম জিনিস চিহ্ন থাকবে তখন কি হবে? মাইনাস মাইনাস কেটে যাবে, 5 দিয়ে এটাকে কাটলে 30, তাহলে হলো এটা +30, মাইনাস মাইনাস কেটে গেল, হয়েছে? আর কিছু নেই, ব্যাস কমপ্লিট, এইটুকুই পারা যাবে। তাহলে বাকি কটা হোমওয়ার্ক যেটা আছে, যেগুলো দেওয়া হলো সবগুলো করে নিয়ে আসবে, ঠিক আছে? এটা টুকে নাও।
হুম, ওটা করতে হবে না, দুটো বাদ। ওই দুটো 7 আর 8 করতে হবে না, সমস্যা সমাধান, ওটা লাগবে না, ঠিক আছে। আমি জানি এই চ্যাপ্টারটা হয়ে যাবে পুরোটাই, বাড়িতে করলে হয়ে যাবে সব, এমনি করবে। হ্যাঁ, লেখা অঙ্কগুলো করে দিলাম। ও হ্যাঁ, নিজে করিটা করে নিবে, সবগুলো আছে, বেশি নিজে করে করতে হবে না বোধ হয়। 4.8 যেমন দরকার নেই, 4.7 দরকার আছে, সবগুলো গুণ করে নিবে। আচ্ছা নিজে করিটা একবার করে দাও দেখি, 4.7, 4.6, 4.5। আরে ফাঁকা টাইমে করবে এগুলো। 4.4 প্রথম থেকে, তাহলে প্রথম থেকে বলছি সোজা করে। 4.1 কই গো, কত পেজে আছে? নিজে করি তো 4.1 খুঁজেই পেলাম না আমি, কত পৃষ্ঠা আছে দেখো তো, 46 পেজে আছে না? ও 4.1 দরকার নেই, 4.2 কোথায় আছে? করতে হবে 4.2টা সম্পর্ক মিলিয়ে দেখা যাবে, শুধু ছকটা করবে। হ্যাঁ, শুধু ছকটা একের গুলো, ঠিক আছে। 4.3 করতে হবে, 3টে অঙ্ক আছে, করতে পারবে না? গুণ 1 2 3 হলো, গুণ করে নেবে, শুধু এমনি নর্মাল গুণ করে নেবে। তারপরে হচ্ছে 4.4 করতে হবে, ছখানা অঙ্ক হলো। নিজে করি 4.5 করতে হবে। এই ছকটা দিয়েছে, ছকটা কি বলতো, ওই কোনাকুনি গুণ করে বসাবা। মানে ধরো প্রথমে 5 আছে এদিকে, ওইদিকে -4 আছে, তাহলে কত হবে? প্রথম ঘরটায় -4 আর 5 গুণ করে -20। যেমন যেখানে -56 আছে ওই ঘরটায় তাকাও, যেখানে -56 আছে তুমি যে ঘরে লিখবে সেই ঘর থেকে উপরে তাকাবে, সেই ঘর থেকে বাম দিকে তাকাবে, যে দুটো সংখ্যা আছে সেই দুটো গুণ করে বসাতে হবে। তো -56 জায়গায় দেখো উপরে তাকাও 7, আর বাম দিকে তাকাও -8, তার জন্য গুণ করে -27 হয়েছে। ঢুকলো মাথায়? গুণ করে নিতে হবে, আর বাকিগুলো করতে হবে 2 3 থেকে 7 পর্যন্ত। 7 একটা নিজে বসাই, 4 4 আর 7 বাদ, নিজে বসাই ওই দুটো বাদ। ওকে, বসাবা, তাহলে বসাবা, এনজয় আছে তো করবা। তারপরে নিজে করি 4.6 4খানা অঙ্ক করতে হবে, ঠিক আছে। 7 লাগবে না, না 8ও লাগবে না, 9 নেই, 9 নেই, ব্যাস এ কটাই। এগুলো কি বলতো, এগুলো ওই 1 ঘন্টা লাগবে না সবগুলো করতে, লাগবে না 1 ঘন্টা। কটা সময় লাগলো 3টে অঙ্ক করতে? যখন করবে তখন দেখবে হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, অঙ্ক ক্লাসটা তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে, রাখলো।